পুরান ঢাকায় নৃশংস হত্যার প্রতিবাদে ফুঁসছে ছাত্র সমাজ। সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি বৈষম্য বিরোধীদের। নির্বাচন বিলম্বিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে রাখা হচ্ছে দাবি যুবদলের। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর অভিযোগ। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে পরিস্থিতির উত্তরণ ঘটানোর আশ্বাস উপপ্রেস সচিবের। সীমান্তে থামছে না বিএসএফ এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত, বিচার দাবি পরিবারের। এবং হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত, স্থলাভিষিক্ত ক্যাথারিনা বোহমে। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে ছাত্র জনতা। রাজধানী সহ সারা দেশে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছেন সহকর্মী আলামিন তুষার, নওগাঁয় আছেন এমআর রকি এবং সাভারে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, মিটফোর্ডের যে ঘটনা গেল বুধবারের, তারপর থেকে কিন্তু যে ভিডিও সামনে আসে, এই নৃশংসতার ভিডিও সামনে আসার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে এবং তারা তাদের কর্মসূচি কিন্তু পালন করছে। ঠিক এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিছুক্ষণ পরে একটি আসলে বিক্ষোভ মিছিল করবে এবং বিক্ষোভ মিছিল পূর্ববর্তী যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু এখানকার যারা আসলে বক্তারা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলছেন এবং তারা তাদের জায়গা থেকে বারবার যেটি বলছেন যে এই ধরনের নৃশংসতা আসলে প্রস্তর যুগের সঙ্গে আসলে তারা আসলে তুলনা করছেন এবং সেই তুলনা করে বারবার বলছেন যে রাজনৈতিক সংগঠনের এবং রাজনৈতিক যেই ছত্রছায়া এই ধরনের চাঁদাবাজি বা চাঁদাবাজির কারণে নানান ধরনের যে এই রকম নৃশংস হত্যাকাণ্ড বা থেকে বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর বিপক্ষে আসলে তাদের অবস্থান নিতে হবে এবং সেই জায়গা থেকেই অবস্থান তারা আসলে নিচ্ছেন এবং সরকার এবং যারা আসলে কর্তৃপক্ষ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত এই ধরনের ঘটনা, বিশেষ করে এই ঘটনার ক্ষেত্রে আসলে দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়ার কথা আসলে তারা বলছেন এবং বিচারের দাবি জানাচ্ছেন। সঙ্গে এই ধরনের কোনো ধরনের নৃশংসতা যেন আসলে দেশে না হয়, বিচার বহির্ভূত কোনো ধরনের হত্যাকাণ্ড যেন না ঘটে, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে বারবার করে মনে করিয়ে দিচ্ছেন এবং তারা আসলে সেই জায়গাগুলোই রাখছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে সকালে আসলে বাংলাদেশ যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মে আসলে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলন থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা আসলে একই রয়েছে এবং এই ধরনের অনেক কিছুই কিন্তু আসলে তারা কিন্তু এখানে রাখছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু যেমনটা বলছিলাম যে একটি বিক্ষোভ মিছিল এখান থেকে হবে। তো এই মুহূর্তে আমরা চলে যাব নওগাঁয়, সেখানে এই ধরনের এই একই ঘটনায় সেখানে চলে যাব আমাদের সহকর্মী এমআর রকির কাছে। রকি, পুরান পল্টনের ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করছে নওগাঁ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরই সম্পৃক্ত আমরা দেখছিলাম এবং যারা এখানে বিক্ষোভ করছেন প্রত্যেকেরই কিন্তু দাবি গতকালের এই ঘটনা একেবারে কিন্তু ন্যাক্কারজনক, একেবারে বর্বরচিত, পিশাচিক এবং সর্বোচ্চ পরিমাণের কিন্তু নৃশংসতার ছাপ এবং এই ঘটনার প্রকৃত যারা দোষী, ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা যুক্ত, অবিলম্বে তাদের যেন আইনের আওতায় আনা হয়, এই দাবিটি কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে তুলে ধরা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে। এবং গতকালকের পর থেকে আমরা দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামাজিক সংগঠনগুলো থেকে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করছে এবং এই ন্যাক্কারজনক ঘটনার প্রকৃত যারা দোষী, আসলে এইটা কোনোভাবেই কাম্য নয়। এরকম একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনাটি উঠে আসে, প্রত্যেকের দিক থেকে কিন্তু ঘৃণা প্রকাশ করা হচ্ছে এবং এখানকার যে যারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাদের সঙ্গে এই ঘটনায় সম্পৃক্ত করা হচ্ছে, তারা যেন কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের না হতে পারে, এই দাবিটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং 5 জুলাই আগস্টের সঙ্গে যারা যুক্ত এখানে তারাই বেশিরভাগ সম্পৃক্ত রয়েছেন এবং এই আন্দোলনের আপনি বলছেন যে বিগত দিনে যে পৈশাচিকতা, ফাঁসিবাদের যে ইজম ছিল, সেই ইজমেরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই
সোহাগ হত্যার মধ্য দিয়ে এই ঘটনা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং আগামীতে যেন এরকম ঘটনা যেন না ঘটে এবং প্রকৃত দোষীরা যেন আইনের ফাঁক ফোকর গলিয়ে না বের হতে পারে, একটাই দাবি কিন্তু এখানকার এই ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা আরো বিক্ষোভের খবর জানবো। সাভারে রয়েছেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয়, সাভারে রয়েছেন, তিনি জানাবেন সেখানকার খবর। যে সন্ত্রাসী হত্যাকাণ্ডের একজন ব্যবসায়ী নিহত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে সারা দেশে যে চলমান হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাস এবং বিভিন্ন অপকর্ম হচ্ছে, সেই অপকর্ম বন্ধের দাবিতে তারা মূলত এই বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। মূলত তিনি বলতে চাই, তাহলে বলতে হচ্ছে যে আজকে 11টা থেকেই এই সমাবেশে যোগ দিতে শুরু করে এবং বিশেষ করে উলামা একরাম সহ এনসিপি যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তারা কিন্তু সবাই এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছে। সকাল 11টায় বাইপালের শহীদ চক্র থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং সেই বিক্ষোভ সমাবেশটি বর্তমানে পলাশবাড়ী এলাকায় অবস্থান করছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শুরু করে নবীনগর গিয়ে এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সমাবেশ থেকে তারা একটি বার্তা দিতে চায়, সেটি হচ্ছে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো দলের ঠাঁই হবে না এবং তারা কিন্তু যেটি বলছে যে দ্রুত সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে সারা দেশে যে চলমান সন্ত্রাস সহিংসতা শুরু হয়েছে, সেই সহিংসতার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করছেন। মূলত সাভার আশুলিয়া অঞ্চলে সমসাময়িক কালে কিছু ঘটনা ঘটেছে, তারও প্রতিবাদ জানিয়েছেন তারা এবং দ্রুত সময় বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তো সাভারের আশুলিয়ার পলাশবাড়ি থেকে আমার কাছে এই ছিল সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার, নওগাঁ এবং তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শনিবার সকালে শাহবাগে সংবাদ সম্মেলন করে সঙ্গে মশাল মিছিলের ডাক দেয় সংগঠনটি। সেখানে সর্বস্তরের ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান করেন তারা। এর বাইরেও দেশ বর্তমানে গাজায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড রাজনৈতিক শেল্টার ছাড়া এসব সম্ভব নয় উল্লেখ করে দিল্লিতে বসে শেখ হাসিনার করা সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতারা। সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ট্যাগিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান। ইতিহাসের ন্যাক্কারতম এবং বর্বরতম একটি হত্যাকাণ্ড আমারই দেশে হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম এখানে একটা রাজনৈতিক শেল্টার, যুবদল কর্মী কর্তৃক যেখানে এই ব্যবসায়ী খুন হলেন, এই সকল বিষয়ে গতকালকে আমরা দেখেছি যে আবার যেন আমার এই বাংলাদেশে জুলাই ফিরে এসেছে। এগুলো আমাদের ইতিহাসের জন্য, আমাদের জন্য, আমরা যারা গণঅভ্যুত্থান করেছি, যারা গণঅভ্যুত্থানের অংশীজন ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সবার জন্য লজ্জার। যখন হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয়, তখনও এদেরকে শিবির, এদেরকে জঙ্গি, এদেরকে অপচেষ্টাকারী, এদেরকে হলো গিয়া বিএনপি বিরোধী, এদেরকে বাংলাদেশ বিরোধী, এদেরকে হাসিনাপন্থী, ছাত্রলীগ, এক্স ছাত্রলীগ নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং পন্থা, এই ট্যাগবাজি এগুলো হলো হাসিনার স্টাইল। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। নির্বাচন বিলম্বিত করতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অবনতি করে রাখা হচ্ছে বলে দাবি করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে একটি পক্ষ। সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায়। একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক
পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। তারা চায় দেশে আরও অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। সরকারের একটি অংশ তাদের এই দূরভিসন্ধিমূলক পরিকল্পনার অংশ হয়ে অপরাধ দমনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এদিকে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএনপির অঙ্গ সংগঠন 3টি। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান দলের। হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযুক্ত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করে যুবদল। চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাস এবং 2018 সালের আগ থেকেই সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার পরও মাহমুদুল হাসান মাহিনকে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রদল। একই অভিযোগে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য কালুকে আজীবন বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। শুক্রবার রাতে বহিষ্কারাদেশ দিয়ে বিবৃতি দেয় বিএনপির এই 3 অঙ্গ সহযোগী সংগঠন। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না তার দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। তবে ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি ও নোংরা রাজনীতির চর্চা বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। এফআইআর এর কাগজটা হাতে পেয়েছে। যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে, 4-5 জন দেখা গেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার ঘটনায় দল মত নির্বিশেষে সবাই প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় আরও বেশি সক্রিয়। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেছেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেন। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, বিচারের সাথে তো আমি জড়িত না। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, পরে আইনে যারা আছে তারা তাদের পানিশমেন্ট। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি আরও বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো অনিয়ম ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান উপপ্রেস সচিব। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে
একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। র্যাব মহাপরিচালক শহীদুর রহমান জানিয়েছেন, মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী পুলিশের অভিযান চলমান রয়েছে। মব সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাব মহাপরিচালক। রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মিটফোর্ড হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে, একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। 18 জুলাই সাভারে এপিসি থেকে ফেলে শহীদ আসবাহুল ইয়ামিনকে হত্যার আগে গুলি করা পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের পর তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। প্রাথমিকভাবে গুলি করার কথা স্বীকার করেছে ওই পুলিশ সদস্য। 18 জুলাই সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যানে তুলে সেখান থেকে রাস্তায় ফেলে দিয়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 4র্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসবাহুল ইয়ামিনকে হত্যা করা হয়। এ ঘটনায় গত 23 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন ইয়ামিনের মামা করা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আলমুন কাদির। রক্তাক্ত জুলাইয়ের 12 তারিখ ছিল শুক্রবার। আগের দিনের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি আমলে না নিয়ে দাবি আদায়ে অনড় থাকেন শিক্ষার্থীরা। আষাঢ়ের বর্ষণেও নেভেনি জুলাইয়ের আগুন। পুলিশের গুলি, টিয়ার শেল আর লাঠিচার্জের বিপরীতে দিন দিন আরও উত্তপ্ত হতে থাকে রক্তিম জুলাই। বাড়তে থাকে জনতার স্রোত, বাড়তে থাকে নতুন নতুন মুখ। 12 জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিকেল 5টায় প্রশাসনের সতর্কবাণী উপেক্ষা করেই মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো অবরোধ করা হয় শাহবাগ মোড়। আগের দিন দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী চলে বিক্ষোভ ও সমাবেশ। সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মশাল মিছিল করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাস্ত করা হবে না। কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়। দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। এত হুঁশিয়ারির পরেও পিছু পা হয়নি শিক্ষার্থীরা। পরদিন শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি বৈঠকের ঘোষণা দেওয়া হয়। একটা ফ্যাসিবাদী সরকার, রাষ্ট্র আসলে কতটা নির্মম হইতে পারে সাধারণ জনগণের উপরে, তার মতের বিরুদ্ধে গেলে, ন্যায্য আন্দোলনের পক্ষে দাঁড়ালে কতটুকু নির্মমতা চালাতে পারে, এটার চিহ্নগুলো ছিল এইরকম। শনিবারের বৈঠকের পর পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে জানায় শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সুনামগঞ্জ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙ্গাপাড়া গ্রামের শফিকুল ইসলাম সহ কয়েকজন বাগানবাড়ির সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুলের বুকে গুলি লাগলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঠাকুরগাঁওয়ের জীবনপুর এলাকার আসকর আলী মিনাপুর বিউপি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের 87 বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন আসকর আলী। নিহতের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। সঞ্চয়পত্রের সুদের হার কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মধ্যবিত্তের চিন্তার পারদ। মূল্যস্ফীতি সামাল না দিয়েই এই উদ্যোগে বাড়বে সামাজিক নিরাপত্তাহীনতা। তবে বাজারমুখী অর্থনীতির ধারাবাহিকতায় ভবিষ্যতে সুদের হার আরও কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আর্থসামাজিক নিরাপত্তার তাগিদেই অন্যান্য বিনিয়োগের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, এমন পরিকল্পনা প্রয়োজন ব্যাংক খাতে। সেলিয়া সুলতানার প্রতিবেদন। দৌড়ঝাঁপের জীবন থেকে নির্বিবাদী অবসর। সাদামাটা জীবনে সকাল একটু চা বিরতি, কাজ আর অবসরে জায়গা করে নেয়া ঔষধপত্র। সারা জীবনের সঞ্চয়ের বন্দোবস্তে এক টুকরো মানিয়ে গুছিয়ে চলা ভারসাম্যের জীবন। নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি যে না, আমাদের কিছু একটা হইলেও আছে আমাদের নিজেদের বিপদের জন্য। কারো দানে নয়, নিজের অর্থ বিনিয়োগ করে একটু স্বস্তি খোঁজা মানুষগুলো জানেন, একটু বৈরী হাওয়াতেই মধ্যবিত্ত থেকে নতুন দরিদ্রের খাতায় চলে আসতে পারেন সঞ্চয়পত্রের এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। একসময় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের ডেস্কে প্রতিদিন 5 থেকে 7 কোটি টাকা নগদ লেনদেন হতো। এখন সেটি কমেছে, কারণ ডিজিটালাইজেশন হয়েছে, গতি বেড়েছে, সময় বাড়ছে। কিন্তু যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করেন, তাদের কি আসলে জীবনের গতি বেড়েছে? তাদের জীবন কিন্তু সেই সঞ্চয়পত্রের উপরেই নির্ভরশীল। এরকম একটি হয়তো কাগজের মধ্যে। যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, সর্বশেষ এপ্রিলে মার্চের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রির হার কমেছে 7%। সঞ্চয়পত্র তুলে নিয়েছেন 26%। আর চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের যে নিট বিক্রি, সেটিও ঋণাত্মক। প্রশ্ন আসতেই পারে, সুদের হার কমিয়ে এই সঞ্চয়পত্রের বিনিয়োগ কি ব্যাংকে ফেরানো সম্ভব? কারণ আমরা জানি মজুরির সাথে মূল্যস্ফীতির একটি দীর্ঘদিন ধরে ব্যবধান চলে আসছে। পেনশন হোল্ডার, লো ইনকাম পেনশন হোল্ডার যারা এটার উপর 8-10 লাখ করে সেখান থেকে তারা একটা রিটার্ন নিয়ে সংসার পরিচালনা করছে, তাদের উপর নিশ্চিতভাবে এটার নেতিবাচক প্রভাব পড়বে। পভার্টি স্টিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে নতুন করে একটা প্রায় 30 লক্ষের কাছাকাছি নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসবে আর কি। এই যখন পরিস্থিতি,
তখন এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করাটা আমার মনে হয় সরকারের একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকা দরকার। সঞ্চয়পত্রের স্কিম অনুযায়ী এখন থেকে মুনাফার হার সর্বোচ্চ হবে 11.82% থেকে 11.98%, যা আগে ছিল 12.25% থেকে 12.55%। ফাইন্যান্স মিনিস্টার যারা আছেন তারা তো অনেকটা আগের গভর্নমেন্টের চেয়ে অনেকটা বেশি মার্কেট ওরিয়েন্টেড। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আসার পরে ওই এক্সচেঞ্জ রেট মার্কেটাইজ করেছে, ইন্টারেস্ট রেটটা মার্কেটাইজ করেছে। সুতরাং তার অ্যানাদার স্টেপ এইটা হওয়া উচিত যে ডেফিনেটলি যে সঞ্চয়পত্র রেটও সে কমাইয়া দিবে। আগের মতোই 7.5 লাখ টাকার বিভাজন রাখা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিনিয়োগ এই সীমার নিচে তাদের জন্য বেশি মুনাফা, ও যেসব সঞ্চয়পত্রের মূল্যমান 7.5 লাখ টাকার বেশি তাদের জন্য তুলনামূলক মুনাফার হার কমবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। গাজা উপত্যকাকে শিশু ও অনাহারীদের কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গত মে মাসে ত্রাণ নিতে গিয়ে অন্তত 800 ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবারও রাতভর গাজা সিটি, জাবালিয়া, খান ইউনিস ও নুসাইরাতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 18 জন, নারী ও শিশু সহ আহত আরও অনেকে। এবারে খেলার খবর। অভিনব আয়োজনে হারের বৃত্তে থাকা টাইগারদের বরণ করে নিল জাম্বুলা। নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি মেনে এদিন অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশি ক্রিকেটারদের। শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-20তেও বিপাকে বাংলাদেশ দল। ক্যান্ডিতে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাজেভাবে হেরেছে সফররতরা। এবার সিরিজ বাঁচানোর মিশনে ডাম্বুলায় পৌঁছেছে লিটন দাসের দল। আজ সন্ধ্যায় অনুশীলন করবার কথা রয়েছে বাংলাদেশের। 13 জুলাই রাঙ্গেরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। চলতি সফরে এই ভেন্যুতে এটি প্রথম ম্যাচ। নতুন ভেন্যুতে দুঃসময় পেছনে ফেলার প্রত্যয় ফিল সিমন্স শিষ্যদের। সিরিজের শেষ টি-20 হবে কলম্বোতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকায় নৃশংস হত্যার প্রতিবাদে ফুঁসছে ছাত্র সমাজ। সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ, জড়িতদের কঠোর শাস্তির দাবি বৈষম্য বিরোধীদের। নির্বাচন বিলম্বিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে রাখা হচ্ছে দাবি যুবদলের। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর অভিযোগ। এবং সীমান্তে থামছে না বিএসএফ এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত, বিচার দাবি পরিবারের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।